টিবিএস ইনসাইটে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজুল্লাহ বাবু। দর্শক, আজকে আমরা কথা বলবো বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বিষয়, ট্রাম্পের শুল্ক। বলা হচ্ছে যে গত প্রায় 100 বছরে বিশ্ব বাণিজ্যের যে গতিবিধিকে পাল্টে দেওয়ার মতো একটা ঘটনা, এত বড় তোলপাড়, এত বড় ঝড় বিশ্ব বাণিজ্যে আর আসেনি। আজকে স্টুডিওতে আমার সঙ্গে আছেন আমাদের ডেপুটি এডিটর জনাব সাজ্জাদুর রহমান। তিনি নিজে এগুলোর গভীর বিশ্লেষণ করেন, কথা বলেছেন সব ধরনের স্টেক হোল্ডারদের সঙ্গে। আমরা তার কাছ থেকে শুনবো এই শুল্ক আসলে বাংলাদেশের জন্য কি মিন করছে। সাজ্জাদ ভাই, স্বাগতম। থ্যাংক ইউ। ভাই, শুল্কটা নিয়ে আসলে একটু যদি আমাদের সহজ করে বলেন যে প্রথমে শুল্কের যে তারা কিভাবে শুল্কটা নির্ধারণ করলো, বা এটা আসলে এটা কি 37% যেটা আমরা বলছি, এটাই আলটিমেট অর এডিশনাল 37%? আচ্ছা, ওকে, ধন্যবাদ আপনাকে। এটা শুল্কর যে ফর্মুলাটা আমরা দেখলাম, এটা বেসিক্যালি যেটা ওই যে দেখবেন যে 74% ট্যাক্স বাংলাদেশ ইম্পোজ করে আমেরিকান গুডসে। সো এইরকমের একটা আপনার মিসলিডিং ইনফরমেশন আছে যে সেটার 50% 37% করেছে। বাট ফর্মুলাটা এটা না। ফর্মুলাটা হচ্ছে যে যেভাবে আমেরিকা শুল্ক আরোপ করেছে বিভিন্ন দেশের উপরে, ধরেন যে দুই দেশের মধ্যে বাণিজ্য, বাংলাদেশ এবং আমেরিকার যে বাংলাদেশ ধরেন যে এক্সপোর্ট করেছে $8 বিলিয়ন, 8 পয়েন্ট সামথিং 24-এ, আর ইম্পোর্ট করেছে $2.5 বিলিয়ন। সো টোটাল আমাদের ধরেন যে সেখানে এই 10.5-11 বিলিয়নের মতো হচ্ছে যে দুই দেশের মধ্যে বাণিজ্য। সো এই 11 বিলিয়ন ধরেন যে 100 ধরে যদি আমরা করি, তো দেখা যাবে যে এখানে বাংলাদেশের স্টেক হচ্ছে 74%, মানে আমেরিকার 26%। এই যে বাংলাদেশের রেশিও হচ্ছে 74% দুই দেশের মধ্যে বাইলেটারাল ট্রেডের মধ্যে, তো সেটার জাস্ট 50% হচ্ছে ট্যাক্স আরোপ করেছে। সে এটা কতটা যৌক্তিক সেটা নিয়েও আলোচনা হচ্ছে। বিকজ আপনি দেখবেন যে আফ্রিকান একটা দেশ লেসোতো, যাদের উপরে সব থেকে বেশি ট্যাক্স ইম্পোজ করা হয়েছে 50%, এবং ক্যাম্বোডিয়া, অ্যানাদার ধরেন যে সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি, বাংলাদেশের গার্মেন্টসে কম্পিটিটর, তো সেখানে কিন্তু আমরা দেখেছি যে ওদের উপরে 49% বসিয়েছে। সেম থিওরিতে যে ওদের যে বাইলেটারাল ট্রেড, তো সেখানে 97% স্টেক হচ্ছে ক্যাম্বোডিয়া, সো সেটার 50% বসিয়েছে। সো এইভাবে তো এটা এখন অ্যানালিস্টরা বলবেন বা আমেরিকান পলিসি মেকারদের এগুলো রিথিঙ্ক করার সুযোগ আছে কি না, বিকজ অনেক ছোট ছোট দেশ, গরিব দেশ, এলডিসি, তাদের উপরে এগুলোর আসলে সিরিয়াস কনসিকুয়েন্সেস, এবং তাদের সাথে বাণিজ্য কিন্তু এটা নট কম্পেয়ারেবল। ধরেন যে চায়না, ইন্ডিয়া বা ইউরোপ, জার্মানি, ইংল্যান্ড, এরা যে স্কেলে আমেরিকার সাথে বিজনেস করে, তো সেটার তুলনায় এটা ধরেন যে জাস্ট মানে পিনাট। তো এইভাবে যদি এই ছোট দেশগুলো আসলে ট্যাক্স ইম্পোজ করা হয়, তো সেগুলোর কনসিকুয়েন্স খুব ভয়াবহ। তো এইভাবে হচ্ছে আপনার ফর্মুলাটা করেছে যে ট্যাক্সের রেটটা। আরেকটা কোশ্চেন কি ছিল? প্রশ্নটা ছিল যে যেমন একটা শুল্ক আমাদের দিতে হচ্ছিল, যেমন ইউরোপে আমাদের পোশাক এডিশনাল কিনা 37%, 15 অনেক কিছু, অনেকে এটা নিয়েও কনফিউজড আছে তারা, যে আমাদের টোটাল ট্যাক্স কি 37 হবে নাকি আগে। কিন্তু আমাদের বাংলাদেশ কিন্তু আমেরিকাতে আমাদের জিরো শুল্কতে আমরা এক্সপোর্ট করি না। আমাদের কিন্তু গড়ে আমরা জেনেছি এক্সপোর্টারদের থেকে যে গড়ে প্রায় 16% শুল্ক দিয়েই বাংলাদেশ এক্সপোর্ট করে আমেরিকান মার্কেটে। আমাদের কোনো প্রোডাক্টই ডিউটি ফ্রি নাই। তো সেটা 2013 সাল থেকে যখন জিএসপি বাদ দিয়ে দিল, তো এখানে ধরেন যে যেটা বলা হচ্ছে, আমরা এক্সপার্টদের সঙ্গে কথা বলেছি, সিপিডির প্রফেসর মুস্তাফিজুর রহমানের সঙ্গে, প্লাস আরও এক্সপোর্টারদের সঙ্গে, এই 37% কিন্তু এডিশনাল। এর সঙ্গে কিন্তু 15 বা 16% আগে যেটা এক্সিস্টিং সেটা কিন্তু যোগ হবে, এবং এই নতুন রেটটা কিন্তু আপনার এপ্রিলের 9 তারিখ থেকেই সেটার আসলে বাস্তবায়ন কার্যকর হবে, যেটা আমরা সোফার দেখেছি। এক্সপোর্টাররা বলছিলেন যে আসলে যেগুলো অলরেডি জাহাজে আছে এই পণ্যগুলোকে খালাস করতে এই ট্যাক্স দিতে হবে। ইয়েস, এটা 9 তারিখ, তো 9 তারিখ থেকে এফেক্ট হবে। 9 তারিখেও যদি কোনো শিপমেন্ট ওখানে যায় বা তারপরে, তো অবশ্যই এডিশনাল শুল্ক। তো এটা কিন্তু আসলে আপনি একটা ঠিকই বলেছেন, এটা কিন্তু একটা ভয়াবহ শঙ্কার কারণ বাংলাদেশের রপ্তানিকারকদের, পার্টিকুলারলি আমাদের গার্মেন্টস। আপনি জানেন যে গার্মেন্টস আমেরিকা হচ্ছে আমাদের সব থেকে বড় এক্সপোর্ট মার্কেট, আমাদের গার্মেন্টসে সিঙ্গেল লার্জেস্ট কান্ট্রি। তো সেখানে ধরেন যে আমাদের এক্সপোর্টের
টোটাল যে গার্মেন্ট এক্সপোর্ট তার কিন্তু 17-18% শুধু আমেরিকান মার্কেটে। তো এখানে ধরেন যে এই যেগুলো পাইপলাইনে আছে, অর্ডার তো আসলে নিয়েছে 1 মাস 2 মাস আগে, অর্ডার নেওয়ার পরে এটা 2-3 মাস কিন্তু এটা প্রসেস হয়ে শিপমেন্টের সময় লাগে, আপনি জানেন। তো সেখানে এই যে অর্ডারগুলো যারা নিয়েছে গত 1 মাস আগে 2 মাস আগে, তাদের শিপমেন্ট হবে সামনে। সো তাদের এই যে এখন বায়ারকে এই এডিশনাল প্রাইসটা তাকে দিবে না কি হবে, এগুলো নিয়ে কিন্তু আসলে বড় একটা এই ঝড়ে আসলে আমেরিকান কোম্পানিগুলো ভুগছে। আমরা ভিয়েতনামের যে এমচেম দেখলাম যে তারা একটা স্টেটমেন্ট দিয়েছে, আমরা গণমাধ্যমে দেখলাম, তারা বলছে যে এটা অ্যাটলিস্ট গ্রেস পিরিয়ড দেওয়া হোক যে ইমপ্লিমেন্টেশনে, সো দ্যাট বোথ সাইডের কোম্পানিগুলো তাদের বিজনেস প্রিপারেশনটা নিতে পারে সেভাবে আর কি। হ্যাঁ, এখন বাংলাদেশের সংখ্যাগুলো আসলে এর প্রভাব, যেমন একটা বলা হচ্ছে যে আমেরিকায় যে আপনার ডিমান্ড কমে যাবে, আরেকদিকে হচ্ছে ইনফ্লেশন বেড়ে যদি অন্য কিছু রিসেশন বা আদার ইস্যুজ আসে, তো বাংলাদেশের জন্য সংখ্যা কতটা? না সংখ্যা তো ধরেন যে অনেক বড় সংখ্যার কারণ, যেটা প্রথমে আপনি স্বল্প মেয়াদিগুলো বলবেন আমাদের। হ্যাঁ, তো সেটা স্বল্প মেয়াদি ধরেন যে একটা তো এই যে বললাম যে ইমিডিয়েট আমার এই যেগুলো পাইপলাইনে আছে আমার অর্ডারগুলো, বা যে অর্ডারগুলো নতুন নেওয়া হয়েছে, তো সেখানে এটা কি হবে, তারা তো এডিশনাল ট্যাক্সটা ইনক্লুড করে প্রাইসিংটা করে নাই। 37% আমার এডিশনাল ট্যাক্স যদি আসে, আমরা একটা রিপোর্টে ক্যালকুলেট করেছিলাম, ধরেন যে আগে আমি একটা শার্ট এক্সপোর্ট যদি করি, আমার ধরেন যে প্রোডাকশন টোটাল কস্ট আছে $10, তো এর সাথে 16% ট্যাক্স দিলে সেটা হয়তো $11.6। তো অ্যানাদার 37% অ্যাড করে আমরা দেখেছি এটা $15 ক্রস করে যায়। সো যেটা ধরেন যে $11.5 মতো ছিল, তো সেটা যদি $15 হয়, তো এই যে এডিশনাল আপনি $3.7 বা $4 কাছাকাছি, এগুলো আসলে কে দিবে? এটা তো আমাদের সাপ্লায়ার যদি এটা দিতে হয়, সে তো ব্যাংকরাপ্ট হয়ে যেতে পারে তার একটা বড় অর্ডার থাকলে। তো এগুলো তো ধরেন যে খুবই ইমিডিয়েট ইম্প্যাক্ট এগুলো। সো এগুলো এখন কি হবে আলোচনা করতে হবে, দুই দেশের মধ্যে টপ লেভেলের মধ্যে এগুলো আলোচনা করা জরুরি। আর হচ্ছে যে আপনার যেটা হচ্ছে যে আরও যে ইম্প্যাক্টগুলো, ধরেন যে যেটা আপনি কিছুটা বললেন যে আমেরিকাতে ধরেন যে হাই ইনফ্লেশন, ডিমান্ড কমে যাওয়া, অলরেডি আপনি দেখবেন যে জেপি মর্গান কিন্তু বলেছে যে আমেরিকাতে রিসেশনের সম্ভাবনা 40%, এবং অন্যান্য যারা আছে ইনভেস্টমেন্ট ব্যাংক অ্যানালিস্ট, এগুলো কিন্তু সবাই বলছে যে মানে আমেরিকাতে রিসেশন হওয়ার একটা বড় সম্ভাবনা তারা ফোরকাস্ট করছে। তো দেখেন আমাদের জন্য লার্জেস্ট মার্কেট আমেরিকা, ইনফ্যাক্ট সারা পৃথিবীর জন্যই আসলে লার্জেস্ট এক্সপোর্ট মার্কেট আমেরিকা, যারা এক্সপোর্ট করে থাকে। তো সেখানে কিন্তু এটা যদি ওদের এখানে ডিমান্ড কমে যায়, তো সেটা কিন্তু একটা বড় ধরনের তো চাহিদাতে আপনি কমে যাবে, আমাদের এক্সপোর্ট কমে যাবে, এবং এগুলো ধরেন যে ইমিডিয়েট ইম্প্যাক্ট। তো ইমিডিয়েট ইম্প্যাক্টের পরে যেটা হবে আমাদের এখানে কনসিকুয়েন্স দেখেন, এটা হয়তো মিড টার্ম অ্যান্ড তারপরে যে কনসিকুয়েন্সগুলো হবে, আমার এখানে যদি অর্ডার কমে যায়, তো ফ্যাক্টরিগুলো তো আসলে ফুল স্কেলে তারা রান করবে না, সো সেখানে একটা জব কাট হবে। তো সেটা যদি ধরেন যে আরও বিগার হয় ইম্প্যাক্টটা, তো তখন আসলে অনেক ফ্যাক্টরি বন্ধও হতে পারে, এবং সেগুলো বন্ধ হলে ধরেন যে আপনি তার এখানে কিন্তু ব্যাংকে ব্যাড লোনও বেড়ে যেতে পারে, এনপিএল বেড়ে যেতে পারে। সো এটা কিন্তু ধরেন যে অন্য যে অ্যালাইড সেক্টর আছে, ব্যাংক, ইন্স্যুরেন্স, আপনি ধরেন যে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড, হ্যাঁ, আপনি এই যে টেক্সটাইল মিলার্স, আপনি ডাইং ওয়াশিং ফ্যাক্টরিজ যাদের, এবং ফরওয়ার্ড যারা কার্টুন, আপনার অন্যান্য অ্যাক্সেসরিজ যারা আছে, এটা কিন্তু সবাই ইম্প্যাক্ট হবে। বাংলাদেশের কিন্তু এমপ্লয়মেন্ট আসলে এইসব সেক্টরেই এমপ্লয়মেন্ট। সো এরা যদি আপনি ধরেন যে আমার 10% ফ্যাক্টরিও যদি অ্যাফেক্টেড হয়, আপনি কিন্তু আমার 10% এমপ্লয়মেন্ট অ্যাফেক্টেড হবে। সো 10% এমপ্লয়মেন্ট আপনি ধরেন যে আমাদের এটা কিন্তু বড় একটা নাম্বার হয়ে যেতে পারে। তো এগুলো আসলে এগুলো আপনি শর্ট, মিডিয়াম অ্যান্ড লং টার্মে এই ধরনের কিন্তু ইম্প্যাক্ট পড়তে পারে, যেটা আমাদের বাংলাদেশের সামনে যে এলডিসি গ্র্যাজুয়েশন আছে নভেম্বর 26-এ, তো সেটা কিন্তু তখন আপনি জানেন যে আমাদের এই যে আমেরিকা বা আমেরিকান মার্কেটটা এখন আর ডিউটি ফ্রি নাই, আগেও ছিল না 13-র পরে, বাট ইউরোপে আমাদের ডিউটি ফ্রি আছে, অস্ট্রেলিয়াতে আছে, জাপানে আছে। তো এই ধরনের মার্কেটে কিন্তু আমাদের এই যে এলডিসির পরে এই ডিউটি ফ্রি সুবিধাটা থাকবে না। তো একদিকে হচ্ছে আমার এইরকম একটা ট্যাক্স বেড়ে গেল আমেরিকান মার্কেটে, তো সেটা আবার যদি এলডিসি গ্রাজুয়েশনের পরে এগুলো হবে, সো তখন কিন্তু আমাদের আসলে সার্ভাইভালটাই কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তো এগুলো আসলে
আমরা অলরেডি দেখেছি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস কিন্তু এমার্জেন্সি একটা মিটিং ডেকেছেন যে ইউএস ট্যারিফের উপরে। যদিও আমি বলবো যে এটা আসলে 2 তারিখে ঘোষণা করেছে আমেরিকার ট্যারিফটা, আজকে আমরা 5 তারিখ আজকে বসছে, বাট বেটার লেট দ্যান নেভার। অলরেডি কিন্তু আমরা দেখেছি বিমস্টেকে ছিলেন, বাট অলরেডি আমরা দেখেছি যে ধরেন যে ভিয়েতনাম তো আমেরিকাতে তাদের অনেক এক্সপোর্ট, 200 বিলিয়ন ডলারের উপরে আছে, যেখানে আমাদের এক্সপোর্ট 8-9 বিলিয়ন ডলার। তো ভিয়েতনাম কিন্তু অলরেডি আমেরিকার সাথে যোগাযোগ করেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেছে এবং তারা বলেছে যে তারা ডিউটি কাট করবে এবং অনেক ক্ষেত্রে জিরো ডিউটি করবে। ক্যাম্বোডিয়া অ্যানাদার কান্ট্রি আমরা দেখলাম যে অলরেডি যোগাযোগ করেছে। সব দেশে আসলে যোগাযোগটা করছে, কেউ আগেও করেছে। যেটা আপনি দেখবেন যে ইন্ডিয়া কিন্তু আসলে একটা যে বেনিফিটটা আমাদের, ধরেন যে 37% ট্যাক্স, আপনি ইন্ডিয়ার উপরে এটা 26%, পাকিস্তানের উপরে 29%। তো এই 2টা দেশ কিন্তু আমাদের প্রতিবেশী দেশ, সাউথ এশিয়ান, তারা কিন্তু ইনক্রিজিংলি বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী হচ্ছে আপনার গার্মেন্ট এক্সপোর্টে। এবং ইন্ডিয়া কিন্তু একটা মাস্টার প্ল্যান নিয়ে আগাচ্ছে, ওদের বেশ কিছু স্টেটে এই টেক্সটাইলে ইনভেস্টমেন্টে বিভিন্ন ধরনের তারা আপনার প্রণোদনা দিচ্ছে। তো সেক্ষেত্রে এই যে ওরা ধরেন যে স্টেট আমাদের থেকে 10-11% ট্যাক্স বেনিফিট আছে, তার প্রাইসটা কম পড়বে আমেরিকান মার্কেটে এক্সপোর্ট করতে। পাকিস্তানেরও সেম। আবার এই 2টা দেশ কিন্তু কটন প্রডিউস করে, হ্যাঁ, তাদের এই কটন আছে যেটা বাংলাদেশের ফুললি বাইরে থেকে আমদানি করতে হয়, ইন্ডিয়া পাকিস্তান সহ। তো এই অ্যাডভান্টেজ কিন্তু আমরা এতদিনে যে অ্যাডভান্টেজটা পেতাম ডিউটির সুবিধাতে এই ইন্ডিয়া পাকিস্তান বা আরও কিছু দেশের সঙ্গে, তো ওই অ্যাডভান্টেজটা এখন আমাদের আসলে নেগেটিভ হয়ে যাচ্ছে। ইন্ডিয়া পাকিস্তান সরাসরি 10%-এর মতো আমাদের থেকে সুবিধাজনক অবস্থায় থাকবে। তো এখানে আবার আমাদের যেটা একটা অ্যাডভান্টেজ আছে, আমাদের ন্যাচারাল যেটা আমাদের হিউজ ম্যান পাওয়ার আছে, সারপ্লাস ম্যান পাওয়ার, এবং বাংলাদেশে আপনি জানেন যে লেবার কস্ট সেটা আসলে পৃথিবীর ওয়ান অফ দ্য লোয়েস্ট। আফ্রিকান কিছু কান্ট্রি বাদ দিলে আসলে এগুলো ইভেন মিয়ানমার, ইন্ডিয়া, পাকিস্তান থেকেও বাংলাদেশে আসলে এখনও যে মিনিমাম ওয়েজটা আছে সেটা অনেক কম, চায়নার তুলনায় সেটা ধরেন যে অলমোস্ট 1/5 মতো। তো এই যে লেবার কস্টের যে অ্যাডভান্টেজ সেটা বাংলাদেশে স্টিল থাকবে। তো এখানে যদি বাংলাদেশ আসলে এই যে ইন্ডিয়া পাকিস্তানের সাথে 10% যে এখন ডিসঅ্যাডভান্টেজে পড়ে গেল, তো এটা কিন্তু আমাদের ধরেন যে ওকে লেবার কস্ট, চিপ লেবার দিয়ে আপনার এখানের কিছুটা আপনি মেকআপ হবে, বাট এখানে যদি আমাদের আরও প্রতিযোগী সক্ষম হতে হয়, কম্পিটিটিভ হতে হয়, তো সেখানে কিন্তু আমাদের এই যে প্রোডাক্টিভিটি বাড়াতে হবে অনেক। যেটা আপনি জানেন যে আমাদের আসলে প্রোডাক্টিভিটি বাংলাদেশের লজিস্টিক্স সার্ভিসেস, ধরেন যে এখান থেকে চিটাং থেকে বা ফ্যাক্টরি থেকে চিটাং পোর্টে নেওয়া, এবং সেখানে ধরেন যে যদি 2-3-4 দিন বসে থাকতে হয় সেটার একটা ড্যামারেজ কস্ট আছে। অনেক সময় আমরা দেখি যে শিপিংয়ে লোড আনলোডেও কিন্তু আমাদের এখানে বিজনেস কমিউনিটির কিন্তু এক্সট্রা টাকা বহন করতে হয়। সো সব কিছু মিলিয়ে ধরেন যে এগুলো আমার ব্যাংক ইন্টারেস্ট আছে। ব্যাংক ইন্টারেস্টে আপনি দেখেন যে আজকে যদি আমাদের এখানে 12% সুদ দিতে হয় কেউ ব্যাংক থেকে টাকা নিতে, এটা যদি ইন্ডিয়াতে 8%-এ পায়, এখানে কিন্তু একটা আমাদের যে ম্যানুফ্যাকচারার এক্সপোর্টাররা কিন্তু অ্যানাদার একটা ডিসঅ্যাডভান্টেজে থাকবে। সো এগুলো নিয়ে আসলে বাংলাদেশের খুবই সিরিয়াসলি, যেটা আমরা দেখেছি অর্থনীতিবিদ বা যারা বিশেষজ্ঞ আছেন, আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে যারা কাজ করে থাকেন, রিসার্চ করে থাকেন, তো সবারই আসলে কথা যে বাংলাদেশে খুব আর্জেন্টলি এগুলো নিয়ে বসা দরকার, স্টেক হোল্ডারদের সঙ্গে বসতে হবে, এবং সরকারের পলিসি মেকার যারা আছে তারা বসতে হবে কিভাবে এটা আপনার সামনে আগানো যায়। আপনি আমেরিকা থেকে বাংলাদেশের তো ইম্পোর্ট খুব বেশি না, অনেকে বলে থাকেন যে এটা যদি আমি ডিউটি ফ্রি করে দেই সমস্যা কি। আমেরিকা থেকে আপনি জানেন যে গত 24 অর্থ বছরে আমাদের $2.5 বিলিয়ন, এর মধ্যে আমরা আয়রন অ্যান্ড স্টিল এগুলো স্ক্র্যাপ আছে $600 মিলিয়ন, এটাই সব থেকে বেশি, ধরেন যে অলমোস্ট 1/4 তো কিছু মেশিনারিজ আসে, তো এটা খুব বেশি না। তো এটা যদি বাংলাদেশ আসলে ডিউটি ফ্রি করে দেয় এবং এই নেগোসিয়েশনটাই করে যে ওকে আমেরিকার সাথে বাংলাদেশ এফটিএ করবে, আগাবে, আমাদের যেহেতু ইম্পোর্ট বেশি না, আমরা বেশি করি, তো আমরা যদি ডিউটি অ্যাডভান্টেজটা ওখানে পাই তো বাংলাদেশের এক্সপোর্ট এখান থেকে অনেক বুস্ট হতে পারে। এখন বাংলাদেশ চাইলেই আমেরিকা এফটিএ করবে, নট দ্যাট,
বাট সরকার তো আলোচনাটা করতে পারে। ইনফ্যাক্ট এগুলো আসলে আরও আগেই আলোচনা করা দরকার ছিল। আপনি জানেন যে WTO নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প যখন 2016 সালে আসে, তখন থেকেই কিন্তু গ্লোবাল ট্রেডে তার এই ক্যাম্পেইন, তার এই যে রাজনীতিটা, আগে থেকে অর্থনীতি, সেটা সেই আরো আজকে প্রায় 12-13 বছর ধরে ক্যাম্পেইনটা তো করছে। এটা তখন থেকেই গ্লোবাল বিজনেস ট্রেড কিন্তু একটা ডিসরাপ্টেড। তো সেটা অনেকটা এক্সপেক্টেড ছিল যে ট্রাম্প সেকেন্ড টাইম আসার পরে এগুলো আসলে আরও সিভিয়ার হবে। তো এখন দেখেন ইনফ্যাক্ট WTO কিন্তু আসলে ইনএফেক্টিভ, কিছু তো করার নাই। WTOর যে রুলস যে LDC গুলো ডিউটি ফ্রি মার্কেট পাবে, সো এটা তো ট্রাম্পের ক্ষেত্রে এগুলো কোনো কিছু হচ্ছে না। তো যে কারণে হচ্ছে যে এগুলো নিয়েও আসলে সারা পৃথিবীরই, আমি মনে করি যে ইউরোপ যারা আছে, আপনার আমেরিকা যারা গ্লোবাল বিজনেস ইকোনমি ট্রেড অ্যান্ড পলিসি যারা কন্ট্রোল করে, তো এদেরও আসলে এগুলো ভাবতে হবে। গরিব দেশের গরিব তো কেউ নিজে দায়ী না, এটা ন্যাচারাল কারণ আছে অনেক ক্ষেত্রে। মানুষ, চায়নাও একসময় গরিব ছিল, বাট চায়নায় যে 80s থেকে যে কনসিস্টেন্টলি তারা গ্রো করছে, জিডিপি গড়ে ধরেন 8% গ্রো করেছে। তো এটা চায়না ইজ এ বিগ কেস যে তারা অনেক উন্নতি করেছে। তার আগে আপনি দেখবেন যে কোরিয়া করেছে, তারও আগে জাপান করেছে। মানে তারা একটু ধরেন যে জাপান কোরিয়া এখন উন্নত দেশ, চায়না মধ্যম উন্নতির বিগ দেশ ইকোনমি, কিন্তু তার যে সোশ্যাল ইন্ডিকেটরস এন্ড এগুলো যে হিউম্যান ডেভেলপ, এগুলোতে আরো এগোতে হবে। তো এই যে খুব বেশি উদাহরণ কিন্তু নাই যে আসলে আপনার এই যে একটা গরিব স্টেজ থেকে ধরেন যে ধনী হওয়া। আমরা বলতে পারি যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে এই গত 70 বছরে দেখা যাবে যে কোরিয়া এবং জাপানেরই এই মালয়েশিয়া, সিঙ্গাপুর, তারা মালয়েশিয়া, সিঙ্গাপুর অ্যানাদার কেস। আর হচ্ছে যে ধরেন যে মালয়েশিয়া এখনো ডেভেলপ না, আপার মিডল ইনকাম কান্ট্রি। তো এইভাবে ধরেন যে এই যে বাংলাদেশের মতো দেশ এবং আফ্রিকা, স্পেশালি আফ্রিকার দেশগুলো যদি বলি, তারা তো এখনো আসলে বাংলাদেশ বা ধরেন যে ক্যাম্বোডিয়া, তো এদের থেকেও অনেক পিছিয়ে আছে অনেক দেশ। সো তারা কিন্তু আরও বেশি এফেক্টেড হবে। তো এই জিনিসগুলো নিয়ে আসলে এটা সারা পৃথিবীতে যে আসলে এটা একটা মানে বড় ঝড়ের মতো। নট অনলি দিস, যে আপনার শুধু দেশগুলো, আমি এই যে আমেরিকান কর্পোরেশন যেগুলো আছে, তাদের যারা পরিচিত এক্সিকিউটিভ আছেন, তাদের ব্যবসা বাণিজ্য তো আপনার একটা ঝড়ের মধ্যে পড়েছে। তারা হয়তো ন্যূনতম প্রস্তুতি নিয়ে রেখেছিলেন ট্রাম্পের ইলেকশন বিজয়ের পরে, কিন্তু সব তো ওলট পালট তাদেরও হচ্ছে। যে কোম্পানিটা আপনার সে ভিয়েতনামে কারখানা করেছে, যদি ট্যাক্স আপনার এরকম 30-48% বেড়ে যায়, তাদেরও তো বিপদ। হ্যাঁ, তারাও তো সেখানকার ভোটারদেরকে ভবিষ্যতে ইনফ্লুয়েন্স করবে। এখন এই প্রশ্নটাও হচ্ছে যে ট্রাম্পের এই ব্যবস্থা সবকিছু লন্ডভন্ড করে দেওয়ার পরে যে এটা কিন্তু বুমেরাংও হতে পারে। আপনি এটা কিন্তু বুমেরাংও হতে পারে। ইউ আর রাইট যে ধরেন যে ভিয়েতনামে প্রচুর আমেরিকান ইনভেস্টমেন্ট আছে, আপনি তো আমেরিকান কোম্পানিওতে এখানে এফেক্টেড হবে। আপনি ধরেন যে চাইনিজ প্রচুর ইনভেস্টমেন্ট ভিয়েতনামে আছে। সো এই যে যারা ইনভেস্ট করেছে, ধরেন যে বাংলাদেশেও চাইনিজ ফ্যাক্টরিজ কিন্তু এই যে রিলোকেট করার ব্যাপারে এগুলো কিন্তু আলোচনা হচ্ছে, স্পেশালি ট্রাম্প আসার পরে। তো এটা কিন্তু অনেক একটা সম্ভাবনা ছিল যে আমাদের গার্মেন্ট অ্যান্ড টেক্সটাইলে চাইনিজ কোম্পানিগুলো আসার। কিন্তু এখন যেহেতু এই যে এডিশনাল 37% শুল্ক বসলো, তো আপনি ধরেন যে বাংলাদেশের যে ডিউটি অ্যাডভান্টেজটা ছিল, আলটিমেটলি প্রাইস অ্যাডভান্টেজটা ছিল, ওইটা কিন্তু আর থাকছে না সেভাবে। সো যে কারণে কিন্তু অলরেডি কিন্তু বিশেষজ্ঞরা বলছে যে এই ফ্যাক্টরি রিলোকেশন এটা আসলে আপনার থেমে যাবে। যারা ভাবছিল তো সেটা কিন্তু থেমে যাবে। তো এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, এটা ভিয়েতনামে, ক্যাম্বোডিয়াতে বা যে কোনো দেশে যারা চিন্তা করছিল, তো সেটা কিন্তু এখন আর হবে না। তো এটা আলটিমেটলি দেখেন, আপনি যে বিনিয়োগে সারা পৃথিবীতে কিন্তু আমেরিকার থেকে বিনিয়োগ বাংলাদেশে আসে, বা ইন্ডিয়াতে যায়, বা চায়না থেকে বিনিয়োগ বাংলাদেশে আসে, ভিয়েতনামে যায়, ক্যাম্বোডিয়াতে যায়, এভাবেই কিন্তু চলে। তো এই সব কিছুই কিন্তু এফেক্টেড হবে। এবং এটা শুধুমাত্র আপনি ধরেন যে এই যে ফ্যাক্টরি, বা আমি বললাম আমাদের ব্যাংক ইন্স্যুরেন্সও এফেক্টেড হবে, আপনার ব্যাকওয়ার্ড ফরওয়ার্ডও হবে, আপনি ধরেন যে ট্রান্সপোর্ট সেক্টর হবে, আপনি শিপিং লজিস্টিক্স হবে, আপনার ফ্রেট ফরওয়ার্ডার্স হবে। সো সব সেক্টর, ইচ অ্যান্ড এভরি সেক্টর কিন্তু এটাতে এফেক্টেড হবে। বাট এর মধ্যে আপনি বলতে পারেন যে বাংলাদেশের জন্য কোনো সিলভার লাইনিং আছে কিনা, কোনো স্কোপ আছে কিনা। তো সেটা কিন্তু আসলে ধরেন যে স্কোপটা যেটা হতে পারে, ধরেন যে আপনি আমাদের সবথেকে বড় কম্পিটিটর
চায়না বাদ দিলাম, চায়না তো ধরেন যে অনেক বেশি স্কেলে গার্মেন্ট এক্সপোর্ট করে, বাট ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া এই দুইটা দেশ বলা যেতে পারে যে ক্লোজেস্ট, অ্যান্ড ইন্ডিয়া ইজ কামিং আপ। তো সেখানে কিন্তু ভিয়েতনাম, ক্যাম্বোডিয়ার যে ট্যারিফ রেটটা কিন্তু বাংলাদেশ থেকে বেশি। ভিয়েতনামের আছে 46%, আপনার ক্যাম্বোডিয়ার 49%। তো এখানে কিন্তু বাংলাদেশ ধরেন যে একটা সুবিধা হতে পারে যে 37%, আমরা ওদের থেকে এই যে 12-13%-এর একটা অ্যাডভান্টেজে থাকবো। তো এটা একটা সুবিধা। আর যেহেতু বাংলাদেশ ধরেন যে বেসিক আইটেম বানায়, বেসিক্যালি লো কস্ট অ্যান্ড বেসিক আইটেম, তো মানুষের আসলে যখন আমেরিকান কনজিউমারদের ওখানে ইনফ্লেশনের কারণে ওদের চাহিদা কমে যাবে, তো সেখানে কিন্তু তখন মানুষ মিনিমাম তো কাপড় চোপড় দরকার হবে, সেটা আমাদের দেশের তো ইয়েস, সেটা আপনি বেসিক আইটেম, আপনি এটার একটা দেখবেন যে যদি কোভিডের সময় আপনি দেখেন, কোভিডের সময় তো আসলে সবাই ঘরের মধ্যে ছিল, সো তারপরেও কিন্তু বাংলাদেশের গার্মেন্টস এক্সপোর্ট বেড়েছিল। বেসিক্যালি ধরেন যে এই যে বেসিক আইটেম, ট্রাউজার বা টি শার্ট, সবাই ঘরের মধ্যে ছিল, সো তখন আর স্যুট বুট শার্ট পরে তো লোকজন বের হয়নি, সো ঘরের ভিতরে ছিল। আপনার এই যে ধরেন যে হোম টেক্সটাইল, এগুলো অনেক বেড়েছিল, বিকজ বাসার মধ্যে সবার কিন্তু এই ধরনের আইটেম বেশি দরকার ছিল। তো এখানেও একটা বাংলাদেশের সুযোগ যে বেসিক আইটেমগুলোর হয়তো ওইভাবে এক্সপোর্ট নাও কমতে পারে। একই সাথে আবার শঙ্কা হচ্ছে যে বাংলাদেশের আপনি ধরেন যে বাংলাদেশ কিন্তু অনেক ফ্যাক্টরি কিন্তু আপনার মিডিয়াম টু হাই এন্ড আইটেমের দিকে তারা গিয়েছে এবং যাচ্ছে, গত এক দশকে এরকম অনেকেই আছে। তো সেখানে কিন্তু তাদের ধরেন যে তারা বড় বিনিয়োগ করেছে এবং রিলেটিভলি নতুন, তো এগুলো কিন্তু তখন আসলে অ্যাটলিস্ট ওই ধরনের ফ্যাক্টরির জন্য কিন্তু এখানে একটা ঝুঁকি বা বিজনেস লসের একটা কিন্তু কারণ তারা দেখছে। থ্যাংক ইউ। আমরা প্রোগ্রাম প্রায় শেষ দিকে চলে এসেছি। থ্যাংক ইউ। দর্শক দেখছিলেন টিভিএস ইনসাইট। সাজাদ ভাই বলছিলেন বিশ্ব বাণিজ্য যে অর্ডার, সেখানে ছোট ছোট দেশগুলোর যে স্বল্পোন্নত দেশ, বিভিন্ন অ্যাসপারেন্ট কান্ট্রিজ, সেখানে একটা বড় ধাক্কা এসছে। এখানে তিনি বলছিলেন ডোনাল্ড ট্রাম্প একটা ফ্যাক্টর, বাট পৃথিবীতে অন্যান্য অর্থনীতি আছে, জাপান আছে, ইউরোপ, তাদেরও আসলে এই ক্ষেত্রে একটু ভোকাল হওয়া বা তাদের মেজার্সগুলো এমন হওয়া উচিত যাতে এখানে খুব বড় ধাক্কা না আসে। যাই হোক, এখানে কোনো চ্যারিটি নাই। অন্যান্য দেশ যেভাবে ট্রাম্পের সাথে নেগোশিয়েট করছে, আমাদের সরকারও তার প্রস্তুতি নিচ্ছে, এবং সাজাদ ভাই বলছিলেন আটমোস্ট প্রায়োরিটি দিয়ে এটাকে সলভ করতে হবে, সো দ্যাট আমরা অ্যাটলিস্ট এক্সপোর্ট মার্কেটগুলোতে আমাদের যে প্রেজেন্ট অ্যান্ড এমার্জিং কম্পিটিটরস আছে তাদের সাথে কোনোভাবেই আমাদের এজ না হারাই। আমাদের এখানে যারা বিনিয়োগ করেছেন, যারা এক্সপোর্ট করছেন, দে আর ক্রিয়েটিং জবস, তারা ইকোনমিতে একটা অবদান রাখছেন, অ্যান্ড এই ফ্রেমওয়ার্কটা আসলে সরকারকেই করে দিতে হবে। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।